ব্যস্ত জীবনে হঠাৎ বা ধীরে ধীরে ঘাড়ে ব্যথা শুরু হলে আমাদের কাজের গতি, ঘুম, এমনকি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। এই সমস্যাটি কেন হয়, সেটি কিভাবে প্রতিরোধ করা যায়, এর সঠিক চিকিৎসাই বা কি? সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে আজ আমরা জানব এসব বিষয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা দৈনন্দিন জীবনে দেখি প্রত্যেকটি মানুষই বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা অনুভব করে। এই ঘাড়ে ব্যথাটা সাধারণত কি কি কারণে হয়ে থাকে? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে এখন বা আমরা পরিসংখ্যানে দেখতে পাই যে জীবনে কোনো না কোনো সময় ঘাড় ব্যথায় ভোগেনি এরকম মানুষের সংখ্যা খুবই কম। সেটা আমরা শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন কারণেই তারা ঘাড় ব্যথায় ভুগে থাকে। আমি একটু দর্শকদের দেখাতে চাই আমাদের ঘাড়ের অংশটা। আমরা যদি মাথার অংশ থেকে শুরু করি, উপর থেকে 7টা ভার্টিব্রা, এই 7টা ভার্টিব্রাকে আমরা বলি সার্ভাইকাল রিজন বা ঘাড়ের অংশ। এইখানে আমরা একটু দেখে নিব যে এই দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা ডিস্ক বলি। এই ডিস্কটা সরে যেয়ে অনেক সময় আমাদের নার্ভের উপর কম্প্রেস করে, তখন একটা কারণ বলি আমরা যেটা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস, সেটার কারণে ঘাড় ব্যথা হতে পারে। আবার অনেক সময় এই যে ভার্টিব্রাগুলো স্মুথ, এখানে অনেক সময় পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় এবং দুই হাড়ের মাঝখানে যে স্পেসটা ন্যারো হয়ে যায়, যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে একটা হলুদ একটা নার্ভ দুই পাশে বের হয়ে যাচ্ছে। এই নার্ভটা যে ক্যানেলের মাধ্যমে বের হয়ে আসছে, সেখানে যদি কোনো অবস্ট্রাকল তৈরি হয়, যেটাকে আমরা স্টেনোসিস বলি, সেক্ষেত্রে ঘাড় ব্যথা হতে পারে, যেটাকে আমরা বলি সার্ভাইকাল স্পাইনাল ক্যানেল স্টেনোসিস। এই যে আমাদের দুই পাশে ভার্টিব্রাগুলোর যে ট্রান্সভার্স প্রসেস রয়েছে, সেখানে অনেক সময় হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় সার্ভাইকাল রিবস বলি। তো এরকম আসলে মাল্টিপুল কারণ। আর এই যে হাড়গুলা তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, লিগামেন্ট, যেগুলো এটাকে সঠিক জায়গায় ধরে রাখে, যখন সেগুলো উইক হয়ে যায় তখনও ঘাড় ব্যথা হতে পারে। আসলে মূলত এই কয়েকটা কারণেই আমরা বেশি ঘাড় ব্যথা নিয়ে ভুগতে দেখি রোগীদেরকে। আরেকটি কারণ দেখা যায় যে দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করলে ঘাড়ে ব্যথা অনুভব হয়, সেটা থেকে কিভাবে মুক্তি পাবো? ধন্যবাদ। আসলে আমাদের এই ডেস্কে বসাটা এখন কিন্তু মানে অনেক বেড়ে গেছে। আমরা কেউ ল্যাপটপ, ডেস্কটপ বা অনেক সময় মোবাইলে নেট ব্রাউজিং করি, এটা আমাদের ঘাড় ব্যথার অন্যতম একটা কারণ হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখি যে আমাদের পজিশনটা প্রপার পজিশন থাকে না, আমরা অনেক সময় ঝুঁকতে থাকি। আমাদের মাথার কিন্তু একটা ওজন আছে, সেই ওজনটা ব্যক্তি বিশেষে ভেরি করে, 5 থেকে 7 কেজি আমরা বলি। যখন আমরা সামনের দিকে ঝুঁকে কাজ করি, যখন মাথাটা নর্মাল পজিশন থেকে মানে 10 ডিগ্রি বা 15 ডিগ্রি ঝুঁকে, এই 5 থেকে 7 কেজি ওজনটা তখন 15 থেকে 20 কেজি হয়ে যায়। আমরা যখন আরও ঝুঁকতে থাকি, 20 থেকে 25 ডিগ্রি পর্যন্ত ঝুঁকে যায়, তখন মাথার ওজন 45 কেজি পর্যন্ত বেড়ে যায়। এই যে এক্সট্রা ওজন, যেটা আমাদের গ্র্যাভিটির এগেনস্টে, মানে আমরা গ্র্যাভিটি কিন্তু সবসময় আমাদের নিচের দিকে টানতে থাকে, তো আমরা যখন এটা ঝুঁকতে থাকি, তখন এই গ্র্যাভিটির এগেনস্টে আমাদের মাংসপেশিগুলো টানতে থাকে, তখন এই মাংসপেশিগুলো স্পাজম তৈরি হয়। সেটা থেকেই মূলত পেইনটা ইনিশিয়ালি শুরু হয় এবং আমরা অনেক সময় গুরুত্ব দিই না। আমরা মনে করি একটু কাজের কারণে হলো, একটু নিজে নিজে একটু মুভ করি ডানে বামে, দেখা যায় যে পেইনটা পুরোপুরি যাচ্ছে না। এরপর থেকে আস্তে আস্তে প্রবলেমগুলো শুরু হতে থাকে। স্যার, আপনি প্রথমে একটি টপিক বলছিলেন, আরেকটি টপিক সার্ভাইকাল ডিস্ক প্রোলেপস বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, এটি কেন হয়ে থাকে? জি ধন্যবাদ। দুইটা ডিফারেন্ট জিনিস। এটা হলো সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস। আমরা যেটা বললাম যে দুই ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স, যেটাকে আমরা বলি ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সেটা যখন পিছনের দিকে সরে যেয়ে আমাদের নার্ভের উপর চাপ দেয়, তখন এটাকে আমরা বলি সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস বা সার্ভাইকাল ডিস্ক ডিজিজ। আর স্পন্ডাইলোসিসটা হলো আমাদের যে স্পাইনের যে হাড়গুলা, এই হাড়ের যখন ক্ষয় হয়, তখন আমাদের একটা সার্টেন এজের পরে যখন চুল পাকে, হাড়ের ঠিক তেমন ক্ষয় হতে থাকে এবং দুই হাড়ের ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক স্পেসটা থাকে ন্যারো হয়ে যায় বা কমে যায়। এবং অনেক সময় আমরা দেখি এই ভার্টিব্রাগুলোর মাঝখানে বা কর্নারে ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। এই অংশগুলা আমাদের নার্ভের উপর চাপ দেয় বা কম্প্রেস করে, তখন পেইন হয়। ব্যথাটা ঘাড় থেকে হাতের দিকে চলে যায়, হাতে ঝিনঝিন অবশ মনে হয়, হাতটা ভারী হয়ে আসে, মানে ওই কাতে আমরা ঘুমাইতে পারি না। এই ধরনের উপসর্গ রোগীদের দেখা দেয়, যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি। স্যার, আপনি যেমনটি বলছিলেন সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের উপসর্গগুলো এইভাবে দেখা যাবে, এর চিকিৎসা কি? হ্যাঁ, চিকিৎসাটা হলো এখানে খুব প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট। যেমন আপনার
আমরা বললাম যে দুই হাড়ের মাঝখানে স্পেসটা ন্যারো হয়ে গেছে, আমরা এই স্পেসটাকে বাড়িয়ে দিতে পারি, সেটা একটা চিকিৎসা পদ্ধতি। অনেক সময় দেখা যায় যে ডিস্ক স্পেসটা ঠিক আছে কিন্তু দুই পাশে যেটা অস্টিওফাইট তৈরি হয়েছে সেটা নার্ভের উপর কম্প্রেস করছে, সেটাকে আমরা স্পেসটাকে বাড়িয়ে দিলে ওই কম্প্রেশনটা কমে যায়। এরকম কয়েকটা ট্রিটমেন্ট রয়েছে। সেক্ষেত্রে আমরা বলি যে এখানে একটু কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেমন ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং নিয়মকানুন মেনে চলা বা লাইফস্টাইল মডিফিকেশান, এই চারটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় সেক্ষেত্রে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থেকে ভালো থাকা যায়। কিন্তু এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, যেমন বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে, তো এটা কিন্তু একবারে রিকভার করা যায় না, কিন্তু আমরা বলি যে মেইনটেনেন্স করা যায়, মানে তার স্বাভাবিক জীবনযাত্রায় যাতে কোনো সমস্যা না হয়, রোগী স্বাভাবিক জীবনযাপন যেন করতে পারে, সেক্ষেত্রে তাকে এই ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ কয়েকটা জিনিস সমন্বিতভাবে নিতে হয়। স্যার, আপনি সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের আগে বলছিলেন যে সার্ভাইকাল ডিস্ক প্রোলেপস, এটি কি এবং কেন হয়? হ্যাঁ, ডিস্ক প্রোল্যাপসটা হলো যে আমরা এটার অর্থ হলো যে ডিস্কটার নর্মাল পজিশন থেকে সরে যাওয়া, মানে প্রোল্যাপস হয়ে যাওয়া, হার্নিয়েশন হয়ে যাওয়া। এটা আসলে আমাদের অনেকগুলি কারণে হয়, বিশেষ করে যে ভার্টিব্রাগুলো তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, লিগামেন্ট, এগুলো আমাদের সঠিক জায়গায় ধরে রাখে। যখন কোনো কারণে এটা উইক হয়ে যায় তখন আমাদের এই ডিস্কটা সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে। এটা মূলত অনেক সময় দেখা যায় আমরা একটু বেসিনে মুখ ধুতে গেলাম বা একটা জুতার ফিতা বাঁধতে গেলাম, নিচু হয়ে কিছু উঠাতে গেলাম, সাধারণত এই পজিশনগুলোতে এই ডিস্কটা পিছনের দিকে সরে যায়। আবার অনেক সময় দেখা যায় আমরা কিছু পেশেন্ট পাই যারা একটু ভারী মানে কাজ করেন, যেমন ওজন উঠায়, হ্যাঁ, বা অনেকে জিমে যে হঠাৎ করে ভার উত্তোলন করলো। আবার আমরা একটা সাডেন কিছু কন্ডিশন থেকে রুগীও পাই, যেমন অনেকে সেলুনে যায়, সেলুনে যে বিশেষ করে ছেলেরা অনেক রকম মাসাজ নেয় এবং ঘাড়ের ক্ষেত্রে অনেক সময় ঘাড়টাকে মটকায়, ডানে বামে করে। তো এই কাজটা খুবই মানে আমরা বলি রিস্কি এবং করতে না করি সাধারণত। এখান থেকে অনেক সময় হঠাৎ করে সাডেন ডিস্ক প্রোল্যাপস হয়ে বা ডিস্ক হার্নিয়েশন হয়ে অনেক রুগীরা আমাদের কাছে আসে এবং অনেকের খুব মারাত্মক সিরিয়াস মানে কন্ডিশনের দিকে চলে যায়, খুব সিভিয়ার পেইন হয়, পোড়া হাতের দিকে পেইনটা চলে আসে। অনেক সময় দেখা যায় যে এই ঘাড় থেকে আমাদের কিছু নার্ভ, যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের যে মাংসপেশি, যেটাকে আমরা ডায়াফ্রাম বলি, সেটাকে সাপ্লাই দেয়। সো অনেক সময় এটা থেকে শ্বাসকষ্ট হয়েও রোগী মারা যেতে পারে। সো এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। আমরা বলবো যে দর্শকদের মধ্যে যারা দেখছেন, সেলুনে যে কখনো ঘাড় মটকাবেন না, এইটা আমরা সবসময় মানে রোগীদেরকে নিষেধ করি যে এই ধরনের কোনো এক্সারসাইজ বা এই ধরনের কোনো মুভমেন্ট করা যাবে না যেটা আমাদের ঘাড়ের ক্ষতি করতে পারে। স্যার, আপনার কাছে সার্ভাইকাল ডিস্ক প্রোলেপস নিয়ে আরও বিষয় জানবো, তার আগে একটু জানিয়ে রাখতে চাই আমরা এনটিভি অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলাম ঘাড় ব্যথা নিয়ে। সেখানে অনেকেই তাদের কমেন্ট বা প্রশ্নগুলো একটু তুলে ধরেছে, সমস্যায় ভুগেছে। আপনাকে সেই প্রশ্নগুলো করব, তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন ঘাড় ব্যথা বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার এম ইয়াসিন আলী। সরাসরি চলে যাচ্ছি স্যার প্রশ্নোত্তর পর্বে। জি, রুহুল আমিন রুহুল জানিয়েছে, মাঝে মধ্যেই আমার ঘাড় এবং কাঁধ এত ব্যথা হয়, ঘাড় ঘোরাতে পারি না, কোনো কাজ করতে পারি না, ঘুমাতেও পারি না। কিভাবে আমি রোগ থেকে মুক্তি পাবো? হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে আমরা বেশ কয়েকটা জিনিস এখানে মেজার করি যে ওনার বয়স কেমন, উনি কী ধরনের কাজের সাথে সম্পৃক্ত, মানে অনেক কিছুই কিন্তু আমাদের এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। যেমন আমরা কেউ যদি ডেস্ক জব করি, দীর্ঘক্ষণ বসে কাজ করি, লেখালেখি করি, কম্পিউটারে কাজ করি, তাদের ক্ষেত্রে এক ধরনের পরামর্শ হবে। কেউ যদি মনে করেন মানে বাইক চালায়, রেগুলার তাকে ট্রাভেল করতে হয় বা এমন একটা কাজের সাথে রিলেটেড যে কন্টিনিউয়াস জার্নির মধ্যে রয়েছে, তার জন্য পরামর্শ একরকম। সো দেখা যায় যে আসলে ওনার কাজের ধরন বা উনি কি আর কোন সময় ব্যথাটা অনুভব করছে, এগুলা আসলে আমাদের রোগ নির্ণয়ের জন্য একটা পরামর্শ প্রয়োজন। সেক্ষেত্রে বলবো যে একটু নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করবে, ওনার ক্লিনিক্যালি দেখবে, প্রয়োজন হলে ঘাড়ে একটা এক্সরে বা এমআরআই, কেন ব্যথাটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করবে, তারপর সেই অনুযায়ী হয়তো একটা ম্যানেজমেন্ট দিবে। আরেকজন জানিয়েছেন শেখ হাসিব, আমার বাম পাশে অনেক বছর ঘাড় ব্যথা, উপায় কি?
আচ্ছা, ঘাড় ব্যথাটা আমরা সাধারণত দেখতে পাই যে কোনো এক সাইডে হয়। সৃষ্টিকর্তা আসলে আমাদের প্রতি অনেক দয়াশীল। দুই সাইডে একসাথে সাধারণত হয় না। তো দেখা যায় যে এই এক সাইডে যে প্রবলেমটা সেটা দেখা যায় যে ওই ডিস্ক হার্নিয়েশন থেকে অনেক সময় হতে পারে, বা অনেক সময় ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে যায়, এবং মাসেল স্পাজমের কারণেও হতে পারে। আমরা বলবো যে আসলে অ্যাসেসমেন্ট করা জরুরি যে কেন ব্যথাটা হচ্ছে। সেই কারণটা যদি নির্ণয় করা যায়, সেক্ষেত্রে এমন হতে পারে সামান্য কিছু ওষুধ বা কিছু এক্সারসাইজ বা একটু হালকা গরম শেক দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। বা কোনো কাজের ধরনে যদি একটু পরিবর্তন আনা লাগে, আমরা বলি লাইফস্টাইল একটু পরিবর্তন আনা। যেমন দীর্ঘক্ষণ ওরা কম্পিউটারে কাজ করে, আমরা বলি একটু মনিটরটা আই লেভেলে নিয়ে করবেন, খুব বেশি ঝুঁকে করবেন না, একটু আধা ঘন্টা পরে একটু ব্রেক নেবেন। সো ওনার কাজ কি সব কিছু মিলিয়ে ওনাকে একটা সঠিক গাইডলাইনের জন্য একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আতওয়ার রহমান জানিয়েছেন, আমার ডান ঘাড়ের উপরে এবং ডান হাতের পেশিতে ব্যথা করে, কি করতে পারি? হ্যাঁ দর্শক, আসলে ঘাড় থেকে আমাদের হাতের দিকে নার্ভগুলো যায়। সো ঘাড়ে যদি নার্ভের উপর কোনো কম্প্রেশন থাকে বা চাপ লেগে থাকে, সেক্ষেত্রে পেইনটা রেডিয়েট করে পুরো হাতের দিকে আসতে পারে। তো এইটাকে আমরা অনেক সময় ইগনোর করি বা অবহেলা করি, অনেক সময় মনে করি যে এমনিতেই চলে যাবে, বা অনেক সময় ওই কাতে ঘুমানোর কারণে হয়েছে, এরকম সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকে। আমরা বলবো যে এই যে কোনো ব্যথায় অবহেলা না করে কী কারণে আপনার পেইনটা হচ্ছে সেটাকে নির্ণয় করার জন্য নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি আপনাকে অ্যাসেসমেন্ট করবে, ক্লিনিক্যালি দেখবে, প্রয়োজন হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, এবং পেনের কারণটাকে নির্ণয় করে সেটা কিভাবে সমাধান করা যায় সেজন্য একটা পরামর্শ আপনাকে দেবে। বিরতিতে যাওয়ার আগে বা প্রশ্নোত্তর পর্বের আগে বলছিলেন সার্ভাইকাল ডিস্ক প্রোলেপস নিয়ে, এটা হলে রোগী কিভাবে বুঝবে? হ্যাঁ, রোগীর জন্য আসলে বোঝাটা কঠিন যে তার ডিস্ক প্রোল্যাপস নাকি তার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা তার সার্ভাইকাল জন্য স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, এগুলো আসলে সাধারণত একজন মেডিকেল চিকিৎসক যিনি এটাকে নির্ণয় করবে। তবে রোগীর উপসর্গগুলো যখন এই ধরনের থাকবে, তখন তুমি দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। যেমন কী ধরনের উপসর্গ? অনেকের থাকে যে ঘাড় ব্যথা থাকে না, ব্যথাটা তার হাতের দিকে থাকে, পুরো হাত জুড়ে ব্যথা, ঝিনঝিন অবশ্য এরকম মনে হয়, হাতটা ভারী হয়ে আসে, হাত দিয়ে কিছু করতে পারে না, আস্তে আস্তে হাতের শক্তি কমে যাওয়া, এই ধরনের উপসর্গ সাধারণত ডিস্ক প্রোল্যাপসে থাকে। কিন্তু কারো কারো ক্ষেত্রে ঘাড়েও ব্যথা থাকতে পারে। অনেক সময় ব্যথাটা রেডিয়েট করে আমাদের বুকের দিকে আসতে পারে এবং বুক বরাবর পিঠের দিকেও যায়। সো এই রেডিয়েটিং পেইন যখন থাকে, তখন আমরা বলি যে দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যেতে হবে। তো চিকিৎসক নির্ণয় করবে যে তার কি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস নাকি ডিস্ক প্রোল্যাপস নাকি স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, কী কারণে তার এই রেডিয়েটিং পেইনটা, সেটা নির্ণয় করে তারপর সেই অনুযায়ী তাকে একটা চিকিৎসা দিবেন। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডিস্ক সরে যায়, সেটা কি আবার ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, ফিরিয়ে আনা সম্ভব। এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। আমরা বলি প্রাথমিক, মধ্যম এবং খুব বেশি। যদি প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে থাকে, তাহলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, দ্যাট মিনস ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং বিশ্রাম, এই চারটার মাধ্যমে এই ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসা সম্ভব। যদি খুব সিভিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায়, আমরা বলি যে 10% রোগীর ক্ষেত্রে এরকম হয় যে তার হাতের একেবারে শক্তি কমে গেছে, হাতটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, ইমিডিয়েটলি তার সার্জারির প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে তার নার্ভের কম্প্রেশনটাকে রিলিজ করা হয়। এখানে কয়েক ধরনের সার্জারি করে, সাধারণত সার্জনরা এটা করে থাকে। তো ল্যামিনেক্টমি করে বা এখানে ডিসেক্টমি করে। কিন্তু এই যে তার সার্জারি হলো বা সার্জারি আগে পরে তাকে আবার পুনর্বাসনের প্রয়োজন পড়ে, তার মাসেলগুলোকে শক্তি বৃদ্ধি করা, সেক্ষেত্রেও তাদের একটু ফিজিওথেরাপি নিতে হয়। তো সার্জারি আগে পরে মিলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। স্যার, আপনি যেমনটি বলছিলেন, নিয়ম না মানলেই মূলত সমস্যাটা হয়। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হালকা ঘাড় ব্যথা হলে চিকিৎসকের কাছে যায় না বা সেটাকে খুব বেশি একটা পাত্তা দেয় না। সেই বিষয়ে কি কোনো বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আমরা যে কোনো রোগের ক্ষেত্রেই বলি যে আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস হয়, তাহলে চিকিৎসাটা সহজ হয়। কিন্তু আমরা অনেকে দেখতে পাই যে মনে করো যে শোয়ার বালিশের কারণে আমার ঘাড় ব্যথা, বালিশটাকে আমরা গ্রাম অঞ্চলে দেখি রোদ্রে দেয়, এটাকে মানে গরম করে যে পেইনটা হয়তো চলে যাবে। অ্যাকচুয়ালি যে আমাদের চলাফেরার যে স্টাইল বা আমাদের জীবনযাত্রার যে প্রণালী, সেটা থেকে যদি ব্যতিক্রম হয়, তাহলে আস্তে আস্তে পেইনটা শুরু হয়। তো প্রাথমিক পর্যায়ে যদি কোনো রোগী নোটিশ করে চিকিৎসকের কাছে যায়, তার জটিলতাটাও কম থাকবে। মনে হতে পারে যে সামান্য কিছু ওষুধ বা কিছু এক্সারসাইজ বা কিছু নিয়মকানুন মেনে চললে সে এটা থেকে পরিত্রাণ পেতে পারে। যদি এটাকে ইগনোর করে আস্তে আস্তে পেইনটা ঘাড় থেকে হাতের দিকে চলে আসে, হাতের শক্তি কমে যায়, আমরা দেখতে পাই যে ব্যথার কারণে হাতের মুভমেন্ট কম করে আস্তে আস্তে জয়েন্টটার জমাট বেঁধে যায়, যেটাকে ফ্রোজেন শোল্ডারের দিকে চলে যায়। সো এই জটিলতাগুলো যদি চিকিৎসা না নেয়, আস্তে আস্তে বাড়তেই থাকে। এবং অনেকের মধ্যে ধারণা থাকে যে আমরা এটা থেকে আর মুক্তি পাবো না। সো তখন একটা ডিপ্রেশন চলে আসে, দীর্ঘদিন থেকে ভুগতে থাকে।
থাকলে। সো বলবো যে এই ধরনের যে কোনো সমস্যায় দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার আপনি একটু আগে যেমন বলছিলেন বালিশের কথাটা, এই ঘাড় বালিশ ব্যবহার করাটা, অনেকে সিঙ্গেল বালিশ ইউজ করে বা ডাবল বালিশ ইউজ করে, এটা কি কোনো বড় ধরনের প্রভাব ফেলে এই ঘাড় ব্যথার মধ্যে? হ্যাঁ, নিশ্চয়, খুব গুরুত্বপূর্ণ এটা। আমি একটু দর্শকদের দেখাই যে আমাদের মাথার পিছনের অংশে দেখেন এবং ঘাড়, এই মাঝখানে একটা কিন্তু কার্ভ আছে, একটা সি শেপের কার্ভ। এই কার্ভটা আমাদের নর্মাল জীবনযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা ঘাড়ের মুভমেন্ট করতে পারি, ডানে বামে নিতে পারি। তো যখন কেউ ডাবল বালিশ ইউজ করে এই কার্ভাসেরটা স্ট্রেট হয়ে যায়, সোজা হয়ে যায়। আর খুব পাতলা বালিশ ব্যবহার করলেও সেক্ষেত্রে স্ট্রেট হয়ে যায়। আমরা বলি একটা মিডিয়াম সাইজ বা মধ্যম সাইজের বালিশ, যার অর্ধেকটুকু মাথার নিচে, অর্ধেকটুকু ঘাড়ের নিচে, এই ঘাড়ের যে কার্ভটা যেন মেনটেন হয়। এবং সেক্ষেত্রে আমরা মেডিকেল একটা সার্ভাইকাল পিলো নামে একটা পিলো পাওয়া যায়, এটা যদি আমরা অভ্যস্ত হই তাহলে এই কার্ভাচারটা মেনটেন হয়। আশা করি স্যার আমাদের দর্শকরা এবং আমরা খুবই উপকৃত হব আপনার এই সমাধানগুলো নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।